হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাভ ইন ইকুয়েশন। লাভ ইন ইকুয়েশনে আমরা এখন করছি পঞ্চায়েত এবং এএনএম আর জিএনএমের জন্য প্রত্যেকটা ইউনিট আপলোড করছি। অলরেডি 7টা ইউনিট আপলোড হয়ে গেছে। আজকের 8 নম্বর ইউনিট অর্থাৎ 8 নম্বর ক্লাসটা শুরু করছি। তো তোমরা দেখতে থাকো। আশা করি যে প্রত্যেকে যাদের ম্যাথের প্রতি ভয় আছে বা ম্যাথের কনসেপ্টের কিছু প্রবলেম আছে তাদের কিন্তু এই 10টা করে ম্যাথ যদি কমপ্লিট করো স্কিপ না করে, তাহলে কিন্তু তোমরা ম্যাথটা অনেক ভালো শিখতে পারবে এবং ম্যাথের প্রতি একটা খুব ভালো লাগা তৈরি হবে, যার জন্য তুমি পরবর্তী সময় দেখবে কোনো ভালো পরীক্ষা ক্র্যাক করে দিতে পারো। তো চলো শুরু করা যাক আজকেকার প্রথম ম্যাথটা। দেখো বলছে 2, 4, 9, 6 অঙ্কগুলি দ্বারা যে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা কোন কোন, একটা বৃহত্তম আর একটা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করা যায় তাদের অন্তর নির্ণয়। অন্তর মানে বিয়োগ ফলটা। আগে আমি বৃহত্তম সংখ্যাটা গঠন করছি। বৃহত্তম মানে প্রথম বড় থেকে লিখবে, বড় থেকে ছোট লিখে যাও। তাহলে প্রথমে বড় 9, তারপর 6, তারপরে 4, 2। এবারে ক্ষুদ্রতম মানে ছোট থেকে বড়, জাস্ট উল্টে লিখে দাও 2, 4, 6, 9। ঠিক আছে, দাও বিয়োগ করে দাও। অন্তর মানে বিয়োগ। এখান থেকে 1 হলো না 12, তাহলে 3, 1 ফেরত দাও 7, এখান থেকে 1, 7 7 14, এখানে ফিরে দাও 5, 1 6 আর 7, তাহলে 7173। এই অ্যান্সারটা ট্রু। ঠিক আছে, এইরকম ম্যাথ কিন্তু তোমাদের দিতে পারে যে তুমি হঠাৎ ভুলে গেলে যে বৃহত্তম সংখ্যা কী করে গঠন করব, মানে বড় থেকে ছোট লিখে দেবে। আর ক্ষুদ্রতম সংখ্যা কী করে গঠন করবে, তাহলে ছোট থেকে বড়, জাস্ট বৃহত্তমটা লিখলে তার উল্টে দিলে ক্ষুদ্রতম। ঠিক আছে, দেখো নেক্সট ম্যাথটা দেখো। চলো সেকেন্ড ম্যাথটা দেখা যাক। কি বলছে যে দুটি সংখ্যার গসাগু আর লসাগু বলা আছে। গসাগু 12, লসাগু 600। একটি সংখ্যা 24 হলে অপর সংখ্যাটি কত? আমরা জানি দুটো সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিতক গসাগু। ঠিক আছে, তাহলে লসাগু গুণিতক গসাগু করলে তাহলে সেটা তুমি গুণফল পেয়ে গেলে। একটা সংখ্যা 24, তাহলে 24 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে অপর সংখ্যাটা বেরিয়ে যাবে। 12 দুগুণে 24, 300। তাহলে অপর সংখ্যাটি কত? 300। বোঝা গেল? শুধু ওই সূত্রটা মাথায় রাখবে যে দুটো সংখ্যার গসাগু গুণিতক লসাগু সমান সংখ্যা দুটির গুণফলের সঙ্গে সমান। ঠিক আছে, চলো নেক্সট ম্যাথটা দেখা যাক। দেখো 3 দাগের অঙ্কটা বলছে রাম, শ্যাম ও যদুর মধ্যে 300 টাকা 5:3:7 অনুপাতে ভাগ করলে যদু কত পাবে? যদু কত পাবে? তাহলে যদুর ক্ষেত্রে অনুপাতটা কত? 7। তাহলে দেখো 300-র মধ্যে 7টা উপরে থাকবে আর 3 জনের মধ্যে ভাগ হচ্ছে, মানে 3টে যোগ করে নেব। তাহলে 3টে যোগ করলে 5, 3, 7 যোগ করে দাও, দিলে এত টাকা যদু পাবে। একইভাবে যদি তুমি খুব ভালো করে মনে রাখবে, যদি রামের ক্ষেত্রে বলে তাহলে রামের অনুপাতটা 5 আগে বসবে আর সবার যোগটা নিচে। যদি শ্যাম বলে তাহলে 3টা উপরে, বাকি সবার যোগটা নিচে। বুঝতে পারলে? তা দেখো এটা কত হবে ক্যালকুলেশন করলে, 300 × 7 ভাজিতক তোমার 10 5 15, তাই না? আচ্ছা 15 দিয়ে কাটাও, 15 দুগুণে 30, 20, তাহলে 7 দুগুণে 14, 140 টাকা যদু পাবে। অ্যান্সারটা বুঝতে পারলে? আনুপাতিক ভাগ হারের অঙ্ক এগুলো। তাহলে অনুপাতটা কী করে বের করতে হয় আমি কিন্তু 3টেই বলে দিলাম। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রেখো, তাহলে দেখবে নেক্সট টাইম অনুপাতের যে কোনো ধরনের ম্যাথ তোমরা ক্লিয়ারলি করে দিতে পারবে। দেখো 4 নম্বর ম্যাথটা কি বলছে যে একটি খুঁটির 5.1/4 শতাংশ জলে আর 6.3/4 কাদায় এবং 44 মিটার জলের উপরে আছে। তাহলে খুঁটির দৈর্ঘ্য কত? তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এটা জলে আছে, এটা কাদায় আছে, বাকি শতাংশটা জলের উপরে আছে। তাহলে সবসময় খুঁটির দৈর্ঘ্যটাকে 100% ধরে নেবে। ঠিক আছে, এবার দেখো তাহলে তোমার জলের উপরে কত আছে? 100 মাইনাস এই দুটো যোগ করে দাও। এটা জলে আর কাদায় আছে, তো সেটা 100 থেকে মাইনাস করে দাও। তাহলে এটা 4 6 5 20, 21 4 প্লাস 4 6 24, 25 হবে 27, 27 4। ভালো করে দেখো এইটা, এই পার্সেন্টেজটা সমান 44 মিটার। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করে নাও। অর তাহলে 100 মাইনাস এটা বিয়োগ করলে 8 48/4 শতাংশ, মানে 4 12 48, 12 বিয়োগ করলে 88 শতাংশ সমান 44। তাহলে একটা খুঁটির দৈর্ঘ্য কত? 100%। তো তাহলে খুঁটির দৈর্ঘ্য 100%, তাহলে 100% সমান কত?
তাহলে এটা 44 ভাজিত 88 ইন্টু 100, ঠিক আছে। এটাতে কাটাকাটি করলে 2 50, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য কত? 50 মিটার খুঁটির দৈর্ঘ্য। সব সময় এই ধরনের ম্যাথে আমি খুঁটির দৈর্ঘ্যটাকে কিন্তু 100% ধরবো, নতুবা কিন্তু অঙ্কটা করা কিন্তু কঠিন হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু পরীক্ষার হলে তোমাদের টাইমটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে দেখতে থাকো নেক্সট ম্যাথটা। লাভ ক্ষতির ম্যাথে তোমাদের কিন্তু আমি সব সময় বলছি ভালো করে একটা জিনিস লক্ষ্য করবে, একটা দ্রব্য 750 টাকায় কী করেছে? বিক্রি করেছে, তার 10% ক্ষতি হয়েছে। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য, আমি সব সময় বলছি যে ক্রয় মূল্য সবসময় 100% ধরবে, ক্রয় মূল্য 100%। তো তাহলে তার 10% ক্ষতি হয়েছে, কত টাকায় বিক্রি করে? 750 টাকা, মানে তার বিক্রয় মূল্য কত? এর থেকে 10 ক্ষতি হয়েছে, মানে বিয়োগ করো, তাহলে 100 থেকে 10 বিয়োগ করলে 90% সমান 750 টাকা। আবার বলছি যে তুমি ক্রয় মূল্য 100%, 10% ক্ষতি হয়েছে, কি করলে? বিক্রি করলে ক্ষতি হয়েছে, ক্ষতি মানে বিয়োগ, তাহলে 100 থেকে আমি 10 বিয়োগ করেছি, তাহলে 90% সমান 750 টাকা বিক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে 100% সমান কত? এটাই ক্রয় মূল্য। তাহলে 750 ইন্টু 100/90, ঠিক আছে। একটা শূন্য কেটে গেল, 3 দিয়ে কাটাকাটি, 3 25 75, 3 3 9, মানে 2500/3। দেখো এটাই তোমাদের দ্রব্যটির ক্রয় মূল্য। সবসময় 100% ধরবে, তাহলে ম্যাথগুলো ভেরি ইজি এবং খুব কুইক ক্যালকুলেশনে তোমার কমপ্লিট হবে, ঠিক আছে। নেক্সট ম্যাথটা দেখো। দেখো এখানে ক্লাস 7-এর একটা অঙ্ক দিয়েছে, কিন্তু কত সহজে করে দিই। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 65, বর্তমানে সমষ্টি, কিন্তু 10 বছর পূর্বে মানে আর 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 7:2। তাহলে পিতার বর্তমান বয়স কত? ঠিক আছে, তুমি সিম্পলি করবে অনুপাত 10 বছরের পূর্বের অনুপাত দিয়েছে, তা সেটা আমি বের করে নিই যে 7টা নিঘাত পিতার আর এটা পুত্রের। তাহলে আমি ধরে নেব যে তাদের বয়স ছিল 7x আর 2x। একটা কিছু অনুপাতটাকে ভাঙতে গেলে কিছু একটা চলরাশি দিয়ে গুণ করতে হয়, তাহলে অনুপাতটাকে ভাঙতে গেলে চলরাশি দিয়ে গুণ করে নিচ্ছি, সিম্পলি এটা যোগ করে দাও। এবারে বলো 10 বছর পূর্বের এটা, তাহলে 10 বছর পরে পিতা পুত্রের বয়সের সমষ্টি কত বলেছে? 65। তাহলে 10 বছর পরে এরদের সঙ্গে 10, এটার সঙ্গেও 10 যুক্ত হবে, মানে 20 যোগ হয়ে গেল, দিলে এটা 65-র সঙ্গে সমান। তাহলে দেখো 9x + 20 = 65, और তাহলে 9x = 20টা ওপরে পাঠিয়ে দিয়ে বিয়োগ করে দাও, 65 বিয়োগ 20, তাহলে 9x = 45। এবার x এর সঙ্গে 9 গুণ হয়েছে, এক্সটা ভাগ 9টা ভাগে চলে যাবে, 45/9, তাহলে 5 লং 45। তাহলে x এর মান 5 পেলে। তাহলে পিতার বর্তমান বয়স কত? ভালো করে দেখো, তাহলে পিতার বয়স 10 বছর পূর্বে এটার সঙ্গে গুণ হবে 5 7, এটা দেখো 5 7 35 বছর, এটা 10 বছর পূর্বে, তাহলে বর্তমান কত? +10। সবাই এই 35 অ্যান্সারটা করে চলে আসবে, কিন্তু বলেছে বর্তমান মানে 10 বছর পরে, তাহলে এটা 45। বুঝতে পারলে? অবভিয়াসলি 10টা যোগ করে নেবে, কারণ নাহলে কিন্তু অ্যান্সার হবে না। আর এই নিয়মটা মাথায় রাখবে যে অনুপাতটাকে ভাঙতে গেলে কোনো একটা চলরাশি দিয়ে গুণ করে নিতে হবে। এবার এটা 10 বছর পূর্বে, 10 বছর পরে আসতে গেলে দুজনের সঙ্গে 10 10 20 যোগ হবে, তাহলে এটা 65-র সঙ্গে সমান। এখান থেকে যে এক্সের মান পাবো সেটা ওই 7-এর সঙ্গে গুণ করে দেবো, মানে 5 7 35, আর যেহেতু বর্তমান বয়স বলেছে মানে 10 বছর পরে তার সঙ্গে 10 যোগ করে নেব, ঠিক আছে। বুঝতে পারলে? নেক্সট ম্যাথটা দেখো। 7-এর দাগের ম্যাথটা দেখো, বলছে বার্ষিক সরল সুদের হারে 800 টাকার কত বছরের সুদ 140 টাকা হবে। ঠিক আছে, বার্ষিক সরল সুদের হারে 800 টাকার কত বছরের সুদ এত টাকা হবে। দাঁড়াও, ম্যাথটার এখানে কোনো একটা মিস্টেক হয়ে গেছে। 7% সরল সুদের হারে, বার্ষিক 7% সরল সুদের হারে, ঠিক আছে। তাহলে কত বছর সময়টা জানতে চেয়েছি। আমাদের সূত্র কি? সুদ = P/R/T/100,
ঠিক আছে, যাদের সরল সুদ কষার ম্যাথে প্রবলেম আছে তারা কিন্তু লিঙ্কে ঢুকে গিয়ে নিচে যে তোমাদের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে গিয়ে আমার ক্লাসগুলো করে নিতে পারো সরল সুদ কষার। তাহলে P/100, তাহলে আমার দেওয়া আছে, দেখো আয়টা কত দেওয়া আছে 140 মানে সুদ, পিটা আসল মানে 800 টাকা বলা আছে, আটটা সুদের হার 7 বলা আছে, টাইমটা বলা নেই, টি দিয়ে 100। ঠিক আছে, আর টি ইকুয়াল টু কত, এগুলো এটা গুণে আছে ভাগে যাবে, এটা ভাগে আছে গুণে যাবে, তাহলে 140 × 100 বাই 800/7। ঠিক আছে, দুটো শূন্য কেটে গেল, 7 দুগুণে 14, 20, 20 কাটাকাটি করো, 4 5 20, 4 দুগুণে 8, মানে টাইম ইকুয়াল টু 5/2, 5/2 মানে 2.5 বছর। দেখো এই অ্যান্সারটা। ঠিক আছে, যাদের আরও ডিটেল জানার ইচ্ছা তারা কিন্তু লিঙ্কে ঢুকে আমার ক্লাসগুলো করে নিও। ঠিক আছে, তাহলে আরও কনসেপ্ট সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট ম্যাথটা দেখো। দেখো 8 নম্বরের ম্যাথটা আমি একটা ক্যালেন্ডারের ম্যাথ দিয়েছি। বলছে 1 জানুয়ারি 1995 রবিবার ছিল, তাহলে 4 মার্চ 1996 সালের 4 মার্চ কী দিন পড়বে। আমি একটা খুব সহজে তোমাদের ক্যালকুলেশন আগেও করিয়েছি, এই ক্যালকুলেশন আবারও করছি এই ইউনিটে। দেখো 1 জানুয়ারি 1995 থেকে আমি 1 জানুয়ারি 1996 যাচ্ছি, তাহলে এটা টোটাল 1 বছর, তো 1 বছর মানে এটা 365 দিন। আমি এইগুলো এখানে লিখছি 365 দিন। ঠিক আছে, এবার 1 জানুয়ারি থেকে এই 1996 মানে এর 1 জানুয়ারি কার থেকে 1996 এর 1 জানুয়ারি থেকে এর 1 ফেব্রুয়ারি পর্যন্ত যাচ্ছি। ফেব্রুয়ারি 1996 গেলে তাহলে জানুয়ারি মাস কত দিনে মাস হয়, 31-এ, যেটা থেকে যাচ্ছি তার মাস কাউন্টিং হবে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি যাচ্ছি, তাহলে এর মাস কত, 31-এ মাস, তাহলে 31 বসিয়ে গেল। ঠিক আছে, এবার 1 ফেব্রুয়ারি আমি ইংলিশে লিখে দিচ্ছি, 1 ফেব্রুয়ারি 1996 থেকে তুমি 1 মার্চে যাবে। মার্চ কোন সালে, 1996, তাহলে ফেব্রুয়ারিটা কাউন্ট করব। ঠিক আছে, ভালো করে দেখো, ফেব্রুয়ারি 28 মাস, যেহেতু 1996 একটা লিপ ইয়ার, 9/6 শেষে দেখো 9/6 আছে, এটা 4 দিয়ে বিভাজ্য, তাহলে এটা লিপ ইয়ার মানে সে 28-এর জায়গায় 29-এ মাস হবে, তাহলে 29 দিন হলো। ঠিক আছে, তাহলে আমরা পৌঁছে গেলাম কোথায়, 1 মার্চে। কতই মার্চ যেতে হবে, 4 তারিখ, 3 তারিখ পর্যন্ত, 1 তারিখ পর্যন্ত কাউন্টিং হয়ে গেছে, আর কদিন পড়ে থাকে, 1 তারিখের বাদ দিলে 2 3 4 3 দিন পড়ে থাকে, তাহলে 3 যোগ করে দাও। কত সিম্পল ক্যালকুলেশন দেখো, 10 15 16 18 8 হাতে আছে 1, 10 12 2 হাতে আছে 42, এটা যেটা হবে সেটাকে 7 দিয়ে ভাগ করবে, 6 7 42 মানে 60 করে দাও, 6 7 42 420, 8 ভাগশেষ, 8 1 দিয়ে দাও, তাহলে 1 দিন ভাগশেষ। তোমার ছিল কি রবিবারের পরের দিন, 1 দিন আছে যেহেতু সেটা কাউন্ট করো, রবিবার সোমবার, তাহলে সোমবার অ্যান্সার ইজ কারেক্ট। ঠিক আছে, শুধু মনে রাখবে 1 বছর থেকে 1 বছর গেলে 365 দিন, এইটার দিকে লক্ষ্য রাখবো। এটা যদি লিপিয়ার হতো তাহলে 366 হয়ে যেত। আবার 1 জানুয়ারিতে 1996, 1 ফেব্রুয়ারিতে যাব, তাহলে এই জানুয়ারি কত মাস সের দিকে খেয়াল রাখবো। ফেব্রুয়ারি থেকে মার্চে যাচ্ছি, তাহলে ফেব্রুয়ারিটা কত মাস সেটা খেয়াল করবো, করে যোগ করে গেছি। ঠিক আছে, যেহেতু আমি 1 মার্চে পৌঁছে গেছি, তাহলে আর 3 দিন হলে 4 মার্চ, তাই 3 যোগ করেছি, তাহলে বোঝা গেছে হিসেবটা। খুব সুন্দর এই মানে একদম কিচ্ছু দেখতে হবে না, ক্যালেন্ডারের ম্যাথ এই নিয়মে খুব ইজিলি করে ফেলতে পারো তোমরা। ঠিক আছে, নেক্সট ম্যাথটা দেখো। এখানে বলছে দেখো 9টা, দুটো মৌলিক সংখ্যার যোগফল 20, তাদের লসাগু 99, তাহলে সংখ্যা দুটো কী কী, এখানে তোমরা অ্যান্সারের দিকে দেখাবে। দেখো তো প্রত্যেকটা যোগ করছো, 8 12 যোগ করলে 20, 6 14 যোগ করলে 20, এটাও যোগ করলে 20, এটাও যোগ করলে 20, তাহলে সবাই 20 যোগফল ক্রাইটেরিয়া মেনটেন করেছে। এবার বলেছে দুটো মৌলিক সংখ্যা, কে পরস্পর মৌলিক, এটা মৌলিক নয়, এদের 2 কমন আছে, 4 কমন আছে, এখানে 2 কমন আছে, এটা পরস্পর মৌলিক, 1 আর 19 পরস্পর কিন্তু মৌলিক, কিন্তু এদের লসাগু কি 99 হবে,
এদের লসাগু তো হবে না 99। আর দেখো এইটা পরস্পর মৌলিক এবং এদের লসাগু 99, তাহলে কোন সংখ্যাটা? এটাই ঠিক। এইসব ম্যাথের অ্যান্সার দেখে এগিয়ে চলে আসবে, তাহলে আর কিচ্ছু নিয়ম খাটাতে হবে না, এইটাই দেখেই অ্যান্সার করে দেওয়া যাবে। ঠিক আছে, চলো লাস্ট ম্যাথটা দেখা যাক। লাস্ট ম্যাথটা কী বলছে দেখো, বলছে 12 জন লোক 8 ঘন্টা করে 12 দিন একটা কাজ করে। অর্থাৎ কি, 12 জন লোক এইটা গুণ করো, এত ঘন্টা কাজ করে কাজটি শেষ করে, তাহলে শুধু ঘন্টায় নিয়ে চলে গেলাম। তাহলে দেখো জন আর এই ঘন্টা ব্যস্ত সম্পর্ক। আমি বলেছি ব্যস্ত সম্পর্ক হলে কি হবে, প্রথমটা গুণ করে দেবে 12 গুণিতক সময়টা 8 ঘন্টা করে 12 দিন। আর যা আছে যে কিছু দেখার দরকার নেই, কতজন লোক 9 ঘন্টা করে 16 দিনে কাজ, আর 16 × 9 ভাগ করে তো দিলে তাহলে তোমার অ্যান্সারটা কতজন টুক করে বেরিয়ে আসবে। দেখো কাটাকাটি করো, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3 4 12, 8 দিনে শেষ হয়ে যাবে। দেখো এই অঙ্কটা আমরা ঐকিক নিয়ম বা ত্রৈরাসিক নিয়মে বেশ 1 পেজের মতো করেছিলাম, সেটা কত শর্টকাটে বেরিয়ে গেল। শুধু মাথায় রাখবে ব্যস্ত সম্পর্ক হয়েছে কিনা। ব্যস্ত সম্পর্ক হলে প্রথম দুটো গুণ তলায় যেটা থাকবে সেটা ভাগ করে দেবে, দিলে তাহলে কত সিম্পলি ম্যাথটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা আজকের আমরা কমপ্লিট করলাম ইউনিট 8, অর্থাৎ 8টা ক্লাস পঞ্চায়েত এএনএম এবং জিএনএমের জন্য 8টা ক্লাস কমপ্লিট হলো। আশা করি কেউ যদি 8টা ইউনিট কমপ্লিটলি দেখে, আমার মনে হয় ওভারঅল একটা কনসেপ্ট চলে আসবে এবং ম্যাথের প্রতি তার একটা খুব ভালো ইন্টারেস্ট তৈরি হবে। তোমরা একটু যত্ন করে দেখো, তাহলে দেখবে নির্ঘাত ভালো লাগবে। অবভিয়াসলি আমার খুব বিশ্বাস যে আমি সেভাবেই ম্যাথগুলো করাচ্ছি যাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো, এবং যাদের বেসিক কনসেপ্টের অভাব আছে তাদের জন্যও কিন্তু প্রত্যেকটা স্টেপ আমি খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। যদি কারোর কিছু মনে হয় যে এটা আরেকটু বেটারভাবে বললে ভালো হয়, তারা অলওয়েজ কিন্তু কমেন্ট করতে পারো, তোমাদের জন্য আলাদা আমি আবার ভিডিও বানিয়ে তোমাদেরকে রিপ্লাই করে দেবো। ঠিক আছে, সবাই ভালো থাকবে, কিন্তু তার আগে চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, বাই।